ইলেকশন কমিশনার, আমি পোলিং অফিসার। আমি কিন্তু সেন্টারের ভিতরে ঢুকার আমার এখতিয়ার, মানে কোনো ডিসিশনের এখতিয়ার আমার ছিল না। আমি খুব একটা ঢুকিও নি। ওখানে অনেক মিডিয়া ছিল, ওনারা বলতে পারবেন। আমি বাইরেই ওই যে প্রক্টরিং করছিলাম আর কি। আর যখন আমি শুনছি যে মোনামি মিস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হওয়ার কথা। বাট ভাইয়া আমি কেন হওয়ার কথা? কেন হওয়ার কথা? কারণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমরা যখন পড়ি তখন এই ডিপার্টমেন্টটার নাম ছিল লিপস্টিক ডিপার্টমেন্ট। যে আমাদের ডিপার্টমেন্টে সব সুন্দরীরা পড়ে, কোথাওই তখন আমাকে থাকতে দিবে না। তাহলে আমি শাড়ির বিজনেস করব, ওইটাও চিন্তা করেছি। কারণ আমার শাড়ি পরতে খুব ভালো লাগে, আমার অনেক কালেকশন। আমি অনেক সময় এরকম মানে ঠাট্টা করে বলি যে আমি সারা জীবন তো পড়ালেখা করলাম, রিটায়ার করলাম, একটা বুটিক দিব। এই যে মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে আমি ইলেকশন কমিশনার, আমি পোলিং অফিসার, আমি আসলে কিছুই না। কিছু বাকবেতনটাও এসছে ছাত্রদল প্যানেলে যারা ছিলেন, পরবর্তীতে আপনি তাকে নিয়ে বসে শো করেছেন দেখলাম। হি ইজ আ ভেরি গুড ওয়ান, খুবই ভালো ছেলে আমার কাছে মনে হচ্ছে। ছাত্রদলের ভেরি পোলাইট একজন ছেলে। এবং ফ্যাক্ট হচ্ছে যে আলোচনায় আপনি থাকলেন এবং আপনাকে নিয়ে সাধারণ মানুষও কথা বলছে, বিভিন্ন রকমের কথা বলছে, যেটা বলার কথা না, যেটা বলার কথা না সেটাও বলছে। কেমন লাগে? মানে আমরা তো অভ্যস্ত, আপনার কেমন লাগছে যে টিচারশিপ থেকে এই রকমের কাইন্ড অফ স্টারডম, পাশাপাশি ডিসকাশন, সমালোচনা? স্টারডমটা আমি আসলে কখনো চাইনি ভাইয়া। আমি যখন জুলাইয়ে আমার সাথে ঘটনা ঘটে, এর পরবর্তীতে আমাকে অনেক টিভি জুলাই নিয়ে কথা বলার জন্য ডেকেছে। আমি বলছি আমি কি বলবো, আপনার অনুভূতি বলেন। আমি আমার যখন আমার স্টুডেন্ট দরকার ছিল নেমেছি, আমি আবার ফিরে গেছি কাজে। আবার দরকার হলে আবার নামবো না, হ্যাঁ আবার দরকার হলে আবার নামবো। কিন্তু এটাকে আমি কখনোই, আর আরেকটা বিষয় কি, হয়তো আমার কাছে মনে হচ্ছিল যে আসলে জুলাইয়ে তো অনেক টিচাররাই নেমেছে, শুধু তো আমি একলা না। এখন আমার ওই ঘটনাটা হয়তো মিডিয়া অ্যাটেনশন পেয়েছিল বলে আই গট ফেমাস। বাট আমার কাছে মনে হচ্ছিল যে আমি এটাকে কেন ইউজ করবো, অন্য স্যার ম্যাডামরাও তো নেমেছে, তাহলে ওনাদেরও ইকুয়াল অ্যাটেনশন পাওয়া উচিত। আমার তো একলা এই রোল না। যদি টিচারদের রোল মনে করেন জুলাইয়ে, তাহলে সেখানে আর আমার সাথে আরো অনেক নাম আছে। তো ওনারা কোথাও নাই, আমি একলা বাংলা যেটা বলি ফুটেজ খাবো, আমি এটা করতে চাই নাই। তো আমাকে অনেকে ডাকতো, আমি যেতাম না। আপনারা কিন্তু 1 বছর আমাকে কোনো মিডিয়াতে দেখেননি, কারণ আই intentionally turned down a lot of TVs, হ্যাঁ, অনেক টক শো। আমাকে অনেক টক শোতে অনেক কিছু, অনেক টপিক নিয়ে কথা, আমি যেগুলোর এক্সপার্টিজ নাই আমি এটা মানে মেনটেন করি। আমার যে বিষয়ে জ্ঞান নেই, আমি যে বিষয়ে এক্সপার্টিজ ডেভেলপ করছি না, সেখানে আমি কেন শুধু শুধু কথা বলতে যাব? আমি বেসিক্যালি আমার রিসার্চ অ্যান্ড আমার একাডেমিক রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে পাবলিক সার্ভিসেস অ্যান্ড মোর সো ডিজিটালাইজেশন অ্যান্ড পাবলিক সার্ভিসেস। মানে পাবলিক সার্ভিস ডেলিভারিতে আসলে কি ধরনের প্রবলেমস আছে, কিভাবে সেটা। তো আমাকে সেটা নিয়ে কথা বলতে ডাকলে আমি তাও যেতে পারতাম, কারণ ওখানে আমি ওই লাইনে পড়ালেখা করছি, ওই লাইনে রিসার্চ করছি, 2 কথা বলারও আছে। কিন্তু আমাকে এখন পলিটিক্যাল অ্যানালিস্ট তো আমি না, তাহলে আমি পলিটিক্স নিয়ে কেন কথা বলবো? আমি তো কনস্টিটিউশন এক্সপার্ট না, তাহলে কনস্টিটিউশন নিয়ে কেন কথা বলবো? আমাকে অনেক ডাকা হয়েছে, আমি যাইনি। তারপর আমার অনুভূতি বা সেদিন কি ঘটেছিল সেটাকেও ফলো করে বলার মতন আমি কিছু মনে করিনি। আমার দরকার ছিল, যা করার ছিল আমি করেছি। কাকতালীয়ভাবে ওখানে মিডিয়া ছিল, মিডিয়া সেটা যখন সবার সামনে, তখন আসলে ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক দ্যার ইজ আ স্ট্রং রোল অফ দ্য মিডিয়া অ্যাজ ওয়েল, বিকজ ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক ইট ভিজিবল দ্যাট দ্য টিচার্স আর অলসো উইথ দ্য স্টুডেন্টস। সো তখন একটা রেলেভেন্স ছিল আমার। এর পরবর্তীতে তো আমার রেলেভেন্স নাই, আমি কেন জায়গায় জায়গায় যাব? আপনার এখানে আসছি, আমি আরও কয়েকটা কমিটমেন্ট দিয়েছি, ওগুলো শেষ করার পর আপনারা আবার দেখবেন আমি কোথাও নেই। হ্যাঁ, কারণ আমি আসলে এই মিডিয়া অ্যাটেনশন চাচ্ছিলাম না। স্টারডম ইজ নট সামথিং আই ওয়ান্ট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মোনামি মিস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আই ফিল প্রাউড। থ্যাংক ইউ সো মাচ। না, আমি দেখলাম যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের তো অনেকেই অনেক বড় বড় জায়গাতে আছেন, কিন্তু পাবলিক ফিগারের জায়গাতে আমার আগে পরে কাউকে আমি যদি একটু হয়ে থাকি আর কি, অল্প একটু যদি হয়ে থাকি না, ফাইন, সো ওকে ফাইন, আমি একজনকে পেলাম। আর যখন আমি শুনছি যে মোনামি মিস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হওয়ার কথা। বাট ভাইয়া আমি কেন হওয়ার কথা? কারণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমরা যখন পড়ি তখন এই ডিপার্টমেন্টটার নাম ছিল লিপস্টিক ডিপার্টমেন্ট। আই এম সরি টু সে, বাট আমরা ফ্রেন্ডরা বলতাম, এবং সব সুন্দর সুন্দর মেয়েরা আমাদের সাথে পড়তো, আমার মেয়ে বন্ধুরা।
সো যখন মনোমি মিসকে আমি জানলাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ এটা তো হওয়ারই কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাও কিভাবে আমিও শুনেছি যে আমাদের ডিপার্টমেন্টে সব সুন্দরীরা পড়ে, হ্যাঁ, এবং আমাদের ফ্যাকাল্টিরাও অনেক সুন্দরী, আপনি তো জানেন। ডেফিনেটলি আমাদের অনেক ম্যাডামরা আছে যারা অত্যন্ত সুন্দর। দিস অনলি স্পিকস দ্যাট বিউটি এন্ড ব্রেইন ক্যান গো টুগেদার। ইয়েপ, আদারওয়াইজ এটা ভালো হাতের লেখার মতো, ভালো হাতের লেখা কিন্তু লেখার ভিতরে কিছু নাই, কন্টেন্ট নেই। হ্যাঁ, সো দেখা গেল যে 5 পাওয়ার কথা 10-এ টিচার পড়ে ফেলেছে এবং দেখা গেল রেগে মেগে সে 10-এ 3 দিয়ে দিয়েছে। সো এরকম হয়ে যায় আর কি। তাও ভালো মোহাম্মদ খান স্যারের মতন মাইনাসে মার্কিং করেননি যে পরবর্তীতে কাটা যাবে। ডু ইউ নো দ্য জোক? হয়তো দর্শক জানেন না, আমাদের হয়েছে, হ্যাঁ আমাদের ডিপার্টমেন্টে দর্শক তো রিলেট করতে পারবেন না। সো আমাদের অনেক পছন্দের একজন স্যার খারাপ লিখলে বলতো মাইনাস মার্কিং করব, পরবর্তীতে মার্ক পেলে ওখান থেকে কাটা। সে মোহাম্মদ খান স্যার কেনটা বলতো সেটা বলি আমি আপনাকে। সেটা হচ্ছে যে আমি মাইনাস মার্কিং কেন করি, আমাদের ক্লাসে বলেছিল যে এই যে তুমি তোমার লেখাটা পড়তে গিয়ে আমার প্রেশার হাই হলো এবং আমার রাতের ঘুম নষ্ট হলো, এটার তো খেসারত আছে, সেই খেসারত হিসেবে তোমাকে মাইনাস মার্কিং। এটা কিন্তু ট্রু। এখন তো আপনি টিচার, হ্যাঁ, সো আপনাদের হয় এরকম, তো কষ্ট লাগে, আচ্ছা মাথা গরম হয়ে যায়। আমি এক বসায় 10টার বেশি খাতা দেখতে পারি, আমি ঘুরে আসি। আবার কিন্তু আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে স্টুডেন্টদের পক্ষ থেকে, সেটা হচ্ছে আমাদের তো মুড ফ্ল্যাকচুয়েট করে, দেখা গেল হাজবেন্ডের সাথে কোনো কারণে ঝগড়া হয়েছে বা ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে, অথবা বাচ্চাকে একটা বকা দিয়েছে, খাতা দেখতে বসেছি, বাচ্চা এসে খুব পোক করছে, ওটার ইফেক্ট কিন্তু ওই খাতা দেখার উপরে পড়ে। আপনার ক্ষেত্রে এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই? আমি আসলে খাতা দেখি অনেক রাতে, আমার বাচ্চা ঘুমিয়ে গেলে, এবং একটা ডিপ মেডিটেশন করে নেবেন সব টিচাররা প্লিজ। একটা ভালো কফি বানিয়ে বসে আমি খাতা দেখি। বিউটিফুল। এবং সো মনোমি মিসের স্টুডেন্ট যারা, তারা একদম টেন্স ফ্রি থাকেন। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমি খারাপ মার্কিং করি না, ওরা জানে। আমরা সব টিচারকে বলতে চাই, প্লিজ খাতা দেখার আগে অন্তত আধা ঘন্টা মেডিটেশন করে নেবেন এবং ব্রেন ফ্রি করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শিক্ষকরা তো ওই সময়টাতে কাইন্ড অফ লিডার, লাইক দে অ্যাকচুয়ালি লিডিং আস, রাইট? আমাদের পাশে শিক্ষকরা এসে দাঁড়িয়েছে, তো ওই জায়গা থেকে নিজে এম্পাওয়ার করার একটা ব্যাপার ছিল না? না ফাইন, আমার রেসপন্সিবিলিটি আরো বেড়ে গেল, নাকি মাথায় চিন্তা হচ্ছিল যদি গভর্নমেন্ট থেকে যায়? না, এর চিন্তা হচ্ছিল না, কারণ সকালে যখন বের হচ্ছিলাম তখন একজন ওয়েল উইশার বলেছিল যে সামনে তোমার প্রমোশন, কারণ আমি তখন লেকচারার ছিলাম, বলেছে সামনে তোমার প্রমোশন, তোমার পিএইচডি, তুমি আরেকবার ভেবে দেখো তুমি যাবা কিনা। আমি বলেছি যে আমি তো নামবই, প্রমোশনে না হলে না হবে, পিএইচডিতে আমি নিজের ফান্ডিংয়ে যাব। নিজের ফান্ডিং মানে ইউএসএতে তো ইউনিভার্সিটি ফান্ডিং থাকে, তা আমি মাথার মধ্যে কিন্তু ক্যালকুলেট করে নেমেছি যে আমি হয়তো গেলে চাকরি থাকলেও না থাকলেও না থাকতে পারে, তাহলে কি হবে, তাহলে আমি নর্থ সাউথে আরেকবার ট্রাই করবো। মানে আমি আসলে মেন্টালি প্ল্যান করে নিয়েছিলাম যে আসলে হয়তো আমি তো বুঝতে পারছি দ্য কাইন্ড অফ স্টেক আই ওয়াজ গেটিং ইনটু। সো আমি সকালেই চিন্তা করছিলাম প্লাস মাইনাস যে আচ্ছা আমি যদি নামি, ছবি থাকবে, কিছু একটা থাকবে, তো আমার হয়তো চাকরি চলে যাবে, ওকে ফাইন, চাকরি চলে গেলে কি করবো, নর্থ সাউথে ট্রাই করব, কারণ আমি ওখানে অলরেডি চাকরি করেছি। সেটাও যদি না হয়, কারণ ওনারা তো তখন দিবে না, কোথাওই তখন আমাকে থাকতে দিবে না, তাহলে আমি শাড়ির বিজনেস করব, ওইটাও চিন্তা করেছি, কারণ আমার শাড়ি পরতে খুব ভালো লাগে, আমার অনেক কালেকশন। আমি অনেক সময় এরকম মানে ঠাট্টা করে বলি যে আমি সারা জীবন তো পড়ালেখা করলাম, রিটায়ার করলাম, এটা বুটিক দিব, হ্যাঁ, শাড়ির বুটিক। তো আমি চিন্তা করছি আর কি হবে, আমার যেই ড্রিমটা, হ্যাঁ, আমি ওইটা করব। আর যখন আমাকে ওয়েল উইশার বললেন যে তোমার কিন্তু সামনে প্রমোশন এবং তোমার পিএইচডির একটা ফান্ডিং এর বিষয় আছে, ছুটি ওয়েল উইশার মিন্স আপনার হাজবেন্ড? না, ওকে, আমার হাজবেন্ড আমাকে চিনে, সে জানতো যে সে বলে কোনো লাভ হবে না, আমি তো নামলে নামবই। আমি ওকে সকালে জানাইও নাই ফর দ্যাট ম্যাটার, বিকজ হি ওয়াজ ইন হিজ অফিস অ্যান্ড খুব কুইক আমি ডিসিশন নিয়েছি। হ্যাঁ, তো আমার ওয়েল উইশার আমার একজন কলিগ ছিলেন, হ্যাঁ, তো উনি তখন যখন বললেন, আমি ওনাকে বললাম যে, আমি হাসতে হাসতে বললাম যে হ্যাঁ আমি বুঝতে পারছি চাকরি হয়তো থাকবে না, কি আর হবে, নর্থ সাউথ না হলে শাড়ির বিজনেস, আর এসবে আমি ভয় পাই না, আপনাদের জানেন। তো উনিও হাসছে, আমিও হাসছি, বলে আমি চলে গিয়েছিলাম। সো আমার জানা ছিল যে হয়তো দিস উড বি দি এন্ড অফ ঢাকা ইউনিভার্সিটি চ্যাপ্টার ইফ নাথিং হ্যাপেন্স। এবং তখন যে সরকার পরিবর্তন হবে বা গভর্নমেন্ট ফল করবে এটা তো আমরা কেউই জানতাম না। তো তখন নামলাম, এবং আমি তো আসলে অ্যান্টিসিপেটও করতে পারছিলাম না যে এমন ম্যাসিভ কিছু আমার সাথে হবে। আমি তো যাচ্ছিলাম মার্চ ফর জাস্টিসে, ওখানে আমার সাথে আমি ধারণা করেছিলাম বিভিন্ন প্রফেশনের আরও অনেক মানুষ থাকবে, অনেক স্টুডেন্ট থাকবে।
তো গেলাম, এটা তো আমি যেতেই পারি, এটা তো আমার নাগরিক অধিকার। সো এই ইনসিডেন্টের কারণে কি ইলেকশন কমিশন আপনাকে চাইলো, মানে ঢাকা ইউনিভার্সিটি ইলেকশন কমিশন চাইলো যে আপনি এখানে একটা রেসপন্সিবিলিটি? না, এটা অনেক ভুল একটা কথা। আমাদের পারসেপশন, লাইক আমরা তো স্টুডেন্ট নাই, সো আমরা জানি না, লাইক ওই ঘটনা আপনাকে অনেক বেশি হাইলাইটেড করলো সামহাউ, যে আপনি জুলাইয়ের পক্ষের শক্তি, এবং এটা প্রুভড, এবং সেই জায়গা থেকে এটা অস্বাভাবিক কোনো কিছু নাই, কারণ ইউনিভার্সিটি অথরিটি চাইতেই পারে যে আপনি ইলেকশন কমিশনের মতো জায়গাতে দায়িত্ব পালন করেন। ফ্যাক্ট আসলে কি? এটা না, আসলে আমি ইলেকশন কমিশনে কিন্তু কমিশনের কোনো পার্ট ছিলাম না। ওকে, সারপ্রাইজিংলি এটা অনেকেই মনে করে, কারণ ওভাবে মিডিয়া ইউজ করছে যে আমি মনে হয় পোলিং অফিসার ছিলাম। আপনাকে তো কমিশনার বানিয়ে দিয়েছে আমরা যতদূর জানি। আমি কিচ্ছু ছিলাম না, আমি আসলে সো আপনার হাতে ওয়াকি টকি? ও দ্যাটস বিকজ আমি বলি আমি আসলে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবে আছি ঢাকা ইউনিভার্সিটিতে। ওকে, ওই ঘটনার পরে আমি কখনো প্রক্টোরিয়াল অফিসে যাইও নাই, আমি কখনো জানিও না প্রক্টরের কি কাজ। আমাকে যখন প্রক্টর স্যার উনি নিজে প্রক্টর হলেন, উনি 5 জনকে অ্যাপ্রোচ করলেন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবে। 5 জনকে। ওই 5 জনের মধ্যে একজন ফিমেল ছিল, সেটা আমি। উনিও আমাদের ঢাকা ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনেরই অ্যালামনাই, উনি পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে আছেন প্রফেসর। তো উনি জাস্ট বললেন যে শেরিন, আমি সাইফুদ্দিন স্যার, তোমাকে আমরা চাচ্ছি অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবে, তুমি কি হবে, উইল ইউ জয়েন? তো আমাদের তখন সবার কিন্তু দেশ গঠন, রাষ্ট্র গঠন বা টু ডু সামথিং ডিফারেন্ট, টু চেঞ্জ বাংলাদেশ ফর দি বেটার, এরকম একটা রোল প্লে করার ইচ্ছা ছিল। আমার হচ্ছে যে আমি তো অত বড় কোনো কিছু চিন্তা করতে পারি না, হয়তো আমার ইচ্ছাও নাই। আমি মনে করলাম ঢাকা ইউনিভার্সিটিতে একটা চেঞ্জ আনার দরকার, সেখানে যদি আমাকে ছোট একটা রোলের জন্য ডাকে আমি খুশি খুশি হ্যাঁ বলে দিব। তাই আমি বললাম জি স্যার, আই হ্যাড নো আইডিয়া যে প্রক্টরের কাজ কি। ইনফ্যাক্ট আমি জয়েন করে 29 অগস্ট 2024 আমি জয়েন করলাম। তো ফার্স্ট থিং আই আসছি, স্যার আমাদের জব ডেসক্রিপশন কি, কোনো পলিসি নাই। আমি একে জিজ্ঞেস করি, ওকে জিজ্ঞেস করি, স্টাফকে জিজ্ঞেস করি যে আপনাদের পলিসিটা দেন না, আমার কি কাজ? তো স্যার হাসে, বলে যে কাজ নিজে নিজে আসবে, তুমি দেখবা। ওভার দ্য টাইম আমি আসলে টিএসসিতে ওখানে সিকিউরিটির হেড হিসেবে ছিলাম। আমি কিন্তু সেন্টারের ভিতরে ঢুকার আমার এখতিয়ার, মানে কোনো ডিসিশনের এখতিয়ার আমার ছিল না। আমি খুব একটা ঢুকিও নি, ওখানে অনেক মিডিয়া ছিল, ওনারা বলতে পারবেন। আমি বাইরেই ওই যে প্রক্টরিং করছিলাম আর কি, বাট আমি কিন্তু ভিতরে কোনো কাজে ছিলাম না। সো এই যে মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে আমি ইলেকশন কমিশনার, আমি পোলিং অফিসার, আমি আসলে কিছুই না। কিছু বাকবেতনটাও এসছে,